আজকের গল্পটি এমন একজন চাকরের যার সাথে রাজার স্ত্রী পরকীয়া করে। আর এই কথা যখন সেই রাজা জানতে পারে তখন ওই চাকর তার জীবন বাঁচাতে পালিয়ে যায়। এরপর সে একটি চার্জে গিয়ে কাজ করতে শুরু করে। কিন্তু এই ছেলেটা জানতো না যে এই চার্জের নানেরা দেখতে অনেক ধার্মিক হলেও তাদের জীবনটা আসলে অনেক বেশি ক্ষুধার্ত। এখানে আসার পর তারা সবাই মিলে অসহায় ছেলেটিকে ভোগ করতে শুরু করে। এখন কথা হচ্ছে এই ছেলেটি কি পারবে এই ক্ষুধার্ত মেয়েদের হাত থেকে বেঁচে ফিরতে, নাকি তার জীবনটা পুরো নরকে পরিণত হবে। সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা ফারান্ডা নামের একজন সিস্টারকে দেখতে পাই যে তার গাদাকে ধরে জঙ্গলের পথ ধরে চার্চের দিকে যাচ্ছিল। চার্চে পৌঁছানোর পর জিনেব্রা নামের আরেক সিস্টার এসে তাকে জিজ্ঞাসা করে, এই কালকে রাতে তুমি কোথায় ছিলে? ফারান্ডা বলে, প্রতিদিনের মতো কালকে রাতেও আমার গাদা পালিয়ে গিয়েছিল আর তাকে খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেছে। জিনেব্রা বলে, আমি তো প্রত্যেক দিন ভালো করে গেট লক করে দেই, তারপরও প্রতি রাতে সে কিভাবে পালিয়ে যায়। এই বিষয় নিয়ে দুজন কথা বলতে থাকে। এমন সময় চার্চের মালিক লর্কো ওদেরকে গুড মর্নিং জানায়। তাকে দেখতে পেয়ে দুই সিস্টার তাকে বকাবকি করে তাড়িয়ে দেয়। পরের সিনে সব সিস্টাররা চার্চে গিয়ে প্রার্থনা করে। এরপর সিনিয়র সিস্টার মারিয়া ফারান্ডাকে জিজ্ঞাসা করে, তুমি কালকে রাতে কোথায় ছিলে? জবাবে ফারান্ডা বলে, কালকে রাতে আমার গাদা পালিয়ে গিয়েছিল আর আমি তাকে ধরতে গিয়েছিলাম। এটা শুনে সিস্টার মারিয়াকে আর কিছু বলে না। তবে এই গাদা বারবার পালিয়ে যাওয়ার রহস্য তো ভিন্ন কিছু ছিল, তা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা আলেসেন্ডা নামের আরেক সিস্টারকে দেখতে পাই যে তার রুমে বসে সেলাইয়ের কাজ করছিল আর সে উদাস মনে বসেছিল, কারণ সে এখন থেকে আর চার্চে থাকতে চায় না, বরং বাইরে গিয়ে নিজের জীবনটাকে উপভোগ করতে চায়। এরপরে দেখা যায় জিনেব্রা সিস্টার মারিয়ার সাথে কথা বলছিল। তখন একটি বইয়ের ভেতর একটি ছবি তাদের নজরে আসে। সেখানে কিছু অদ্ভুত বিধির কথা লেখা ছিল। এটা দেখে জিনেব্রা কিছুটা অবাক হয়ে যায় আর কয়েক লাইন পড়ার পর বইটিকে রেখে দেয়। সিস্টার আলেসান্ডার বাবা তার সাথে দেখা করতে আসে। তার বাবা তাকে বলে, আমি তোমার জন্য একটি ভালো ছেলে খুঁজছি। কিন্তু সমস্যা হলো, যখনই একটা ভালো ছেলেকে খুঁজে পায় তখনই তারা অনেক কিছু দাবি করে বসে। তখন আলেসান্ডা বলে, যদি আপনি চার্জের দান কিছুটা কমিয়ে দেন তাহলে হয়তো আপনি ছেলে পক্ষের দাবি পূরণ করতে পারবেন। কিন্তু তার বাবা বলে, এটা করা ঠিক হবে না। তুমি চিন্তা করো না, তুমি তোমার নিজের কাজে মন দাও। তোমার বিয়ে হোক বা না হোক তুমি এখানে শান্তির জীবনযাপন করতে পারবে। এই কথা শুনে আলেসান্ডা অনেক বেশি কষ্ট পায়, কারণ সে বিয়ে করে একটা সুন্দর জীবন উপভোগ করতে চায়। পরের দিন তিন সিস্টারকে একসাথে দেখা যায় যারা তাদের বোনা কাপড় নিয়ে যাচ্ছিল। আলেসান্ডা তার বাবার বলা কথাগুলো অন্য দুই সিস্টারকে জানায়, যা শুনে তারাও তাদের দুঃখ প্রকাশ করে। এই সময় তারা লর্কো নামের এই লোকটাকে দেখতে পায় যে কাজ করার সময় তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। এমন আচরণ দেখতে পেয়ে তিন সিস্টার তার উপর ক্ষেপে গিয়ে তাকে অনেক মারধর করে। এরপর আমরা চার্চের ফাদার টমাসকে দেখতে পাই যে সিস্টারদের বোনা কাপড় নিয়ে বাজারে যাওয়ার জন্য বের হয়। রাস্তায় লর্কো ফাদারের সঙ্গে দেখা করে আর বলে, আমাকে মাফ করুন ফাদার, আমি আর এই চার্চে কাজ করতে পারবো না। ফাদার তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে তাকে বলে এমন কিছুই আর হবে না, কিন্তু লর্কো তার কোনো কথাই মানে না। এরপর সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা চার্চ থেকে অনেকটা দূরে একটি রাজপ্রাসাদ দেখতে পাই। সেখানে আমাদের ব্রুনো নামের এক জমিদারকে দেখানো হয়। সে তার স্ত্রী ফ্রান্সেসকার সাথে খাবার খাওয়ার সময় কথা বলছিল। তবে ফ্রান্সেসকার নজর ছিল তার চাকর মস্কোটোর দিকে, আর মস্কোটো তার মালিকের দিকে তাকিয়েছিল। তাদের দুজনকে দেখে বোঝা যায় যে তাদের মধ্যে কিছু একটা চলছে। রাতে দেখা যায় ফ্রান্সেসকো আর মস্কোটো এক বিছানায় এবং তারা সেখানে ইন্টিমেট হয়। ফ্রান্সেসকা বলে, ব্রুনো তার কোনো খেয়ালই রাখে না, এমনকি তাকে খুশিও করে না। সে শুধু নিজের ধন সম্পত্তি নিয়ে ভাবতে থাকে। এই কথা বলার পর তারা দ্বিতীয় দফায় আবারও ইন্টিমেট হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই রুমের মধ্যে ব্রুনো ঢুকে পড়ে। এটা দেখে মস্কোটো জানালা দিয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্রুনো পেছন থেকে তাকে দেখে ফেলে এবং তার পিছু পিছু চাকরদের ঘরে চলে আসে। তবে মস্কোটো আগেই সেখানে পৌঁছে ঘুমানোর ভান ধরে। এরপর ব্রুনো সব চাকরদের হৃদস্পন্দন পরীক্ষা করতে থাকে। কার হার্টবিট বেশি দ্রুততা সে যাচাই করে। মস্কোটোর কাছে এসে তাকে পরীক্ষা করতেই তার সন্দেহ হয়
যে এই সেই চাকর যে তার বউয়ের সঙ্গে পরকীয়া করছে, কিন্তু অন্ধকারের কারণে তাকে পুরোপুরি চিনতে না পারায় সে তার কিছুটা চুল কেটে নেয় যাতে সকালে সে তাকে চিনতে পারে। কিন্তু মস্কোটো ছিল ভীষণ চালাক। ব্রুনো চলে যাওয়ার পর মস্কোটো উঠে বাকি সব চাকরদের চুল কিছুটা কেটে দেয়। সকাল হতেই ব্রুনো সব চাকরদের লাইনে দাঁড় করিয়ে দেয় এবং এক এক করে তাদেরকে পরীক্ষা করতে শুরু করে, কিন্তু সবার চুল একইভাবে কাটা থাকায় সে তাকে চিনতে পারে না। তবে সে বুঝতে পারে লোকটা যেই হোক না কেন সে বেশ চালাক। ব্রুনো সবাইকে ধমক দিয়ে বলে সে খুব শীঘ্রই ওই চাকরকে ধরে ফেলবে। এরপর সে সব চাকরদের চুল ছোট করে কেটে দেয়। পরের দিন যখন রানী ফ্রান্সিসকা এবং ব্রুনো খাবার খাচ্ছিল, তখন ব্রুনো তার স্ত্রীকে সতর্ক করে বলে, তুমি যা করছো একদমই ঠিক করনি। আমি জানি এতে তোমার দোষ ছিল। যদি আমি একবার ওই চাকরকে পেয়ে যাই তাহলে তার সাথে সাথে তোমাকেও শেষ করে দেব। কিন্তু ফ্রান্সিসকা তার এসব কথায় একটুও ভয় পায় না, বরং সে তাকে বলে তুমি এসব কিছুই করতে পারবে না। তখন ব্রুনো লক্ষ্য করে ফ্রান্সিসকার মস্কোটো আবার ইশারায় কথা বলছে। এতে ব্রুনো নিশ্চিত হয়ে যায় সে যাকে খুঁজছে সেটা হলো মস্কোটো। পরের সিনে মস্কোটোকে কাজ করতে দেখা যায়। তখন ফ্রান্সিসকা এসে তাকে জোর করতে থাকে, কিন্তু এবার ব্রুনো দূর থেকে সবকিছুই দেখে ফেলে এবং রেগে গিয়ে তার লোকদেরকে নির্দেশ দেয় মস্কোটোকে ধরে আনতে। মস্কোটো বুঝে যায় যে ব্রুনো এবার সবকিছুই দেখে ফেলেছে, তাই সে নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে। ব্রুনোর লোকেরাও তার পিছু নেয়, কিন্তু তারা তাকে ধরতে পারে না। জঙ্গলের ভেতরে অনেক দূরে পালিয়ে যাওয়ার পর মস্কোটো ফাদার টমাসকে দেখতে পায়। ফাদার বাজারে যাওয়ার পথে অনেকটা মদ পান করে ফেলেছিল। নেশার ঘোরে তার গাড়িটা উল্টে যায় এবং তার কাছে থাকা সমস্ত কাপড় নদীতে পড়ে যায়। এই অবস্থা দেখতে পেয়ে মস্কোটো ফাদারকে সাহায্য করে। সে তার সমস্ত কাপড় চোপড় ঘুষিয়ে দেয়। এতে করে সেই ফাদার অনেক বেশি খুশি হয়, আর সে মস্কোটোর থেকে জানতে পারে তার থাকার কোনো জায়গা নেই। তখন ফাদার তার সঙ্গে তাকে চার্জে নিয়ে আসে। এরপর ফাদার তাকে ভালো মন্দ খেতে দেন। সে তাকে বলে চার্জে তোমাকে বোবা সেজে থাকতে হবে, তা না হলে এখানকার সিস্টাররা তোমার সাথে খারাপ কাজ করবে, কারণ এই সিস্টারদের স্বভাব চরিত্র মোটেও ভালো না। পরের দিন সকালে ফাদার মস্কোটোকে সিস্টার মারিয়ার সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে এই ছেলেটা সব কাজেই দক্ষ, কিন্তু একটা সমস্যা হলো সে কথা বলতে পারে না, আর সেই সঙ্গে সঙ্গে তার কোনো যাওয়ার জায়গা নেই। তাই ওকে আমি এখানে নিয়ে এসেছি। এই ছেলেটা আজকে থেকে লর্কোর জায়গায় কাজ করবে। এসব শুনে মারিয়াও তাকে কাজে রাখতে রাজি হয়ে যায়। সেদিন থেকে মস্কোটো কাজে লেগে পড়ে। এদিকে সিস্টার আলেসান্ডা আর ফারানান্ডা জানতো না যে মস্কোটোকে কাজে রাখা হয়েছে। তাই ফারানান্ডা তার কাছে গিয়ে কুড়াল দিয়ে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে, এই তুমি কে? তখন আলেসান্ডা তাড়াতাড়ি মারিয়াকে ডেকে আনে, আর মারিয়া এসে জানায় যে এটাই তাদের নতুন কাজের লোক, তার নাম মস্কোটো, আর সে একদমই কথা বলতে পারে না। এরপর সিস্টার মারিয়া এবং আলেসান্ডাকে হাঁটতে দেখা যায়। তখন মারিয়া তাকে বলে, তোমার তৈরি কাপড় বাজারে নিয়ে যাওয়ার পথে ফাদারের কাছ থেকে সমস্ত কাপড় ছিনতাই হয়ে যায়। আমার এটা ভেবে খারাপ লাগছে যে তোমার সকল পরিশ্রম বৃথা গেল। তবে এখন থেকে কাপড় বোনার কাজ বাড়াতে আমরা আরো কিছু লোক নিয়ে আসব, যেন কম সময়ে আমরা বেশি কাপড় তৈরি করতে পারি। এরপরে আলেসান্ডাকে ভাওলা নামের একজন বৃদ্ধা সিস্টারের সাথে কাপড় বোনার কাজ করতে দেখা যায়। এই সময় আলেসান্ডার কাপড় বোনার ফ্রেমটি ভেঙে যায়, তাই সে সেটা ঠিক করার জন্য মস্কোটোর কাছে যাচ্ছিল, কিন্তু সিস্টার জিনেব্রা তাকে দেখে ফেলে আর লুকিয়ে তার উপর নজর রাখতে থাকে। আলেসান্ডা মস্কোটোর কাছে গিয়ে ফ্রেমটি ঠিক করতে বলে, আর মস্কোটো সেটা ঠিক করার চেষ্টা করে। এই সময় আলেসান্ডা তার মনের দুঃখ প্রকাশ করতে শুরু করে। সে বলে সে এখানে আর থাকতে চায় না। সেলাই বা এসব কাজ করতে তার একদমই ভালো লাগে না, বরং এখান থেকে বেরিয়ে সে নিজের জীবনকে উপভোগ করতে চায়। এসব শুনেও মস্কোটোর কোনো জবাব আসে না, কারণ সে সবার সামনে বোবা সেজে রয়েছে। আসলে আলেসান্ডা জানতো যে মস্কোটো এইসব কথা কাউকেই বলতে পারবে না। রাতে মস্কোটোর রুমে ফাদার চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে আজকের দিনটা তোমার কেমন কাটলো, কারণ এখানকার সিস্টাররা কিছুটা ঝগড়াটে, তাই এখানে কাজ করা কিছুটা কঠিন হতে পারে। মস্কোটো জানায় হ্যাঁ, কয়েকজন সিস্টার একটু ঝগড়াটে, তাতে কিছু একটা সমস্যা হতে পারে, তবে আমি তাদেরকে সামলে নেব। ফাদার বলে তুমি চিন্তা করো না, তারা তোমার কোনো ক্ষতি করবে না। তবে যাই হোক না কেন তুমি আমাকে সবকিছুই জানাবে আর সবার সামনে বোবা সেজেই থাকবে, এতে করে তোমারই ভালো হবে। এই সময় ফারান্ডা তার রুমে বসে বই পড়ছিল। হঠাৎ করে জানালায় কেউ পাথর ছুঁড়ে মারে। দেখা যায় তার ছোটবেলার বন্ধু মার্টা এসেছে। এরপর তারা দুজন মিলে আলেসান্ডার রুমে যায় এবং তিনজন মিলে মদ পান করতে শুরু করে।
একটু পর সিস্টার জিনেব্রা সেখানে চলে আসে আর সবাই মিলে বেশ মজা করে। ড্রিঙ্ক করতে করতে তারা রোমান্টিক গল্প বলতে শুরু করে। মার্টা সবাইকে নিয়ে ছেলেদের অনেক কথা বলে আর এমন একটি ভেষজের কথা জানায় যা সঠিকভাবে ব্যবহার করলে ছেলেদের আকৃষ্ট করা যায়। পরের দিন মস্কোটো যখন কাজ করছিল তখন আলেসান্ডা এসে বলে, আমি তোমার জন্য একটি রুমাল তৈরি করেছি। সেই রুমাল দিয়ে তার ঘাম মুছে দিতে দিতে পাশে বসে কথা বলে। আসলে আগের রাতে মার্টার রোমান্টিক গল্প শোনার পর তার মনে অন্য কিছু জেগে ওঠে আর সে কথা বলতে বলতে নিজেকে আর সামলে রাখতে পারে না। তাই সে মস্কোটোকে চুমু খেয়ে বসে। মস্কোটো এই সুযোগ হাতছাড়া করে না। এরপর দেখা যায় তারা আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না এবং সেই জায়গায় তারা ইন্টিমেট হয়। এমন সময় হঠাৎ করে চার্জের ঘন্টা বেজে ওঠে। এতে করে মস্কোটো ঘাবড়ে যায় আর আলেসান্ডাও তাড়াতাড়ি নিজেকে ঘুষিয়ে প্রার্থনায় চলে যায়। তবে প্রার্থনার সময় ফারান্ডা আলেসান্ডার স্কার্ফ আর নখের ফাঁকে মাটি দেখতে পায়। পরের সিনে জিনেব্রা আর ফারান্ডা কাপড় শুকাচ্ছিল। তখন আলেসান্ডা এসে বেশ খুশি মনে বলে, কালকে রাতে অনেক বেশি মজা হয়েছে। ফারান্ডা তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন আর তোমার কাপড় চোপড় এত নোংরা কিভাবে হলো? আলেসান্ডা জবাব দেয় সে নতুন কাজের লোককে সাহায্য করেছিল, তাতেই তার কাপড় নোংরা হয়েছে। কিন্তু এই উত্তর তাদের দুজনের কারোরই বিশ্বাস হয় না, কারণ আলেসান্ডা এমনিতে কখনো কোনো কাজ করে না। সিস্টার ফারান্ডা যথেষ্ট চালাক ছিল, সে বুঝতে পারে আলেসান্ডা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। এরপরে ফারান্ডা আর মার্টাকে জঙ্গলে দেখা যায়। তারা সেই ঔষধি গাছটি খুঁজছিল। এটা দিয়ে তারা এক ধরনের তরল তৈরি করে। মার্টা ফারান্ডার চোখে সেই তরলের 2 ফোঁটা দিয়ে দেয় আর তার আঙুল কেটে কিছুটা রক্ত ফারান্ডার গালে লাগিয়ে দেয়। এসব জিনেব্রা লুকিয়ে দেখে ফেলে। এরপরে ফারান্ডা আর মার্টা মস্কোটোর রুমে চলে যায়। ফারান্ডা ছুরি দিয়ে তাকে ভয় দেখিয়ে বলে, তুমি আসলে কে আর তুমি এখানে কেন এসেছো? এতে করেও মস্কোটো তাদের কোনো কথারই উত্তর দেয় না। তারপর তারা দুজন মিলে মস্কোটো আকৃষ্ট করার চেষ্টা করে। মস্কোটোর কাছে এসব কিছু অদ্ভুত লাগে। সে ভাবে তার সাথে এসব কি ঘটছে। তবে ধীরে ধীরে সেও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর তারা 3 জন মিলে সেখানে ঘনিষ্ঠ হয়ে যায়। এরপর ফারান্ডা এবং মার্টা ঘর থেকে বের হলে জিনেব্রার সাথে দেখা হয়। জিনেব্রা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দুজন এখানে কি করছিলে? তারা এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে অন্য অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু জিনেব্রা বুঝে যায় যে তার কাছ থেকে কিছু একটা লুকানো হচ্ছে। তারা নিশ্চয়ই মস্কোটোর সাথে খারাপ কিছু করেছে। পরের দিন সকালে প্রধান ফাদার চার্চে পরিদর্শনে আসেন। ফাদার টমাস এবং মারিয়া তাকে স্বাগত জানায়। অন্যদিকে মস্কোটো আর আলেসান্ডার রুমে চলে যায়। তারা দুজনে আবার সেখানে গিয়ে খারাপ কাজ করতে শুরু করে এবং দুজন রঙিন দুনিয়ায় হারিয়ে যায়। এমন সময় সিস্টার ভাওলা রুমে চলে আসে। হঠাৎ মস্কোটো তাকে দেখে ফেলে। এতে করে আলেসান্ডাও চমকে যায়। এরপর আলেসান্ডা গিয়ে ভাওলাকে সাহায্য করে আর মস্কোটো বিছানার নিচে লুকিয়ে পড়ে। তাদের ভাগ্য ভালো যে সিস্টার ভাওলা কানে কম শোনেন, তাই সে কিছুই বুঝতে পারেনি। এরপর মস্কোটো আস্তে আস্তে বাইরে বেরিয়ে যায়। পরের দিন জিনেব্রা দেখতে পায় মস্কোটো ঘুমিয়ে আছে। তাই সে তাকে আকৃষ্ট করতে সেই ভেষজ তরল তৈরি করে, কিন্তু চোখে না দিয়ে সে ভুলবশত সেটা খেয়ে ফেলে। এরপর হাত কেটে রক্ত বের করে গালে লাগায়। এই সময় আলেসান্ডাও মস্কোটোর রুমে চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করে সে কেন মিথ্যা বলে বোবা সেজে আছে। তখন জিনেব্রার আসার শব্দ শুনে আলেসান্ডা এক কোণে লুকিয়ে পড়ে আর মস্কোটো ঘুমানোর ভান করে। জিনেব্রা ভেষজের নেশায় মস্কোটোর কাছে এসে অদ্ভুত সব আচরণ করতে শুরু করে। তখন ফারান্ডার আসার শব্দ শুনে জিনেব্রা লুকিয়ে পড়ে আর সে সেখানে আলেসান্ডাকে দেখে ফেলে। একে অপরকে দেখতে পেয়ে দুজনেই চমকে যায়। এরপরে দেখা যায় যে ফারান্ডা রুমে ঢোকে। সে ছুরি দেখিয়ে মস্কোটোর হাত এবং চোখ বেঁধে ফেলে। তারপর তাকে ভয় দেখিয়ে জঙ্গলে নিয়ে যায়। আলেসান্ডা আর জিনেব্রা লুকিয়ে তাদের পিছু নেয়। জঙ্গলে পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। আলেসান্ডা আর জিনেব্রা দেখতে পায় জঙ্গলের ভেতরে আগুন জ্বলছে আর অনেক মেয়ে বিবস্ত্র হয়ে নাচ করছে। পাশেই মস্কোটোকে বেঁধে রাখা হয়েছে। আলেসান্ডা জিজ্ঞাসা করে ওরা সবাই এখানে কি করছে। জিনেব্রা তাকে জানায় এই ধরনের কিছু সে একটা বইতে পড়েছিল, যেখানে শয়তানের কাছে নিজেকে সঁপে দিয়ে কিছু মেয়ে অলৌকিক শক্তি অর্জন করে। এখানে জানা যায় ফারান্ডা প্রতি রাতে গাদা খোঁজার অজুহাতে এখানে সব করতে আসতো আর এখন মার্টাও এতে যুক্ত হয়েছিল। মার্টা এবং ফারান্ডা মস্কোটোকে বলি
দিতে চায়। তখন মস্কোটো ভয় পেয়ে বলে ওঠে, আমাকে ছেড়ে দাও। এতে করে তারা বুঝতে পারে যে মস্কোটো কথা বলতে পারে। এরপর জিনেব্রাও নাচের ঘরে গিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। এটা দেখতে পেয়ে বাকি সব মেয়েগুলো পালিয়ে যায়। তখন মাটা জিনেব্রার সাথে ঝগড়া শুরু করে। সে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। এই সময় ফারান্ডা প্রায় মস্কোটোকে বলি দিয়েই ফেলেছিল। তখন আলেসান্ডা এসে তার হাত থেকে ছুরি কেড়ে নেয় এবং সে মস্কোটোকে এখানে বাঁচিয়ে দেয়। অন্যদিকে জিনেব্রা মারটাকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর তার কাপড় পরে এবং গাদা নিয়ে জিনেব্রা চার্জের দিকে দৌড়ে চলে আসে। চার্জে এসে সে চিৎকার করে বলতে থাকে, ফারান্ডা একটা খারাপ মেয়ে। এসব শুনে প্রধান ফাদার বাইরে বেরিয়ে আসেন। জিনেব্রা তাকে বলতে থাকে যে ফারান্ডা ভালো মেয়ে নয়। এতক্ষণে ফারান্ডা, আলেসান্ডা আর মাস্কেটো সেখানে চলে আসে। আলেসান্ডা ফাদারকে বলে যে জিনেব্রা মিথ্যা বলেছে। আজ সে সেই ভেষজ খেয়ে নেশার ঘরে উল্টাপাল্টা বকছে। তবে জিনেব্রা বলে যে সে কখনোই মিথ্যে বলে না, আর জানায় যে এই দুইজন কাজের লোকটির সাথে ঘনিষ্ঠ হয়েছে। তারা তিনজন মিলে সবাইকেই বোকা বানাচ্ছে। এসব শুনে ফাদার মারিয়াকে বাইরে ডাকেন। তিনি জিজ্ঞাসা করেন যে এসব কি হচ্ছে। তখন ফাদার টমাস মারিয়ার রুম থেকে বেরিয়ে আসে, যা দেখতে পেয়ে সবাই অবাক হয়ে যায়। প্রধান ফাদারও বুঝতে পারে এই চার্জে আসলে কি চলছিল। পরের দিন প্রধান ফাদার এক এক করে সবাইকেই শাস্তি দেয়। তিনি ঈশ্বরের কাছে সবাইকেই ক্ষমা চাইতে বলেন। ফাদার টমাসকে সবচেয়ে বড় শাস্তি দেওয়া হয়, কারণ ফাদার হয়েও তিনি এমন এক অন্যায়ের সুযোগ নিয়েছিলেন। তাকে এমন এক আশ্রমে পাঠানো হয় যেখানে শুধু পুরুষরাই থাকতো, আর মস্কোটোকে আবার লর্ড ব্রুনোর হাতে তুলে দেওয়া হয়। ব্রুনের সৈন্যরা মস্কোটোকে বন্দি করে। এরপর 3 সিস্টারকে দেখা যায়। তারা একে অপরের কাছে ক্ষমা চায় এবং মস্কোটোর কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে। তারা ভাবে ব্রুনো হয়তোবা তাকে মেরে ফেলবে, তাই তারা মস্কোটোকে বাঁচাতে একটা পরিকল্পনা করে। ওদিকে ব্রুনো মস্কোটোকে বন্দি করে বলে তার স্ত্রীকে কুকুর আর বুনো জানোয়ারের সামনে বেঁধে রেখেছে, কিন্তু সে মস্কোটোকে বাঁচিয়ে রেখে তার চেয়ে বেশি নির্যাতন করে মারবে। এই বলে ব্রুনো সেখান থেকে চলে যায়। এরপর মস্কোটো প্রহরীর কাছে মিনতি করতে থাকে আর বলে তাকে মুক্তি দিতে, কিন্তু প্রহরী তার কথায় রাজি হয় না, বরং তারা তাকে নিয়ে মজা করতে শুরু করে। একটু পরে সকল প্রহরীরা একটা মোমবাতির আলো দেখে সেদিকে তাকায়। আসলে এটা সিস্টাররা রেখে গিয়েছিল। এরপর যখনই প্রহরীরা সেখান থেকে সরে যায়, তখনই সকল সিস্টাররা সেখানে চলে আসে এবং মস্কোটোকে সিস্টারের পোশাক পরিয়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। অন্যদিকে দেখা যায় মারিয়া গাদা নিয়ে টমাসের সঙ্গে দেখা করতে আসে। এখানে তাদের দুজনকেই বেশ খুশি দেখা যায়, কারণ তাদের মধ্যে প্রেম হয়ে গিয়েছে। এমন সময় কিছুর একটা শব্দ শুনে তারা লুকিয়ে পড়ে। যাওয়ার পথে ফারান্ডা তার গাদাকে দেখে ফেলে। তবে এই গাদা এখানে কিভাবে এলো? তবে জিনেব্রা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আর তারা চলে যাওয়ার পর মারিয়া এবং টমাস আবারও বাইরে আসে। তারা বুঝতে পারে যে 3 সিস্টার মিলে মস্কোটোকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আর এই দৃশ্যটার মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।